মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি বৈঠকে সরকার, প্রধান উপদেষ্টার ডাকে অংশ নিচ্ছেন বিশেষজ্ঞরাও, রপ্তানি আরও বাড়ার আশাবাদ। এই গভর্নমেন্ট খুবই বিজনেস বান্ধব, খুবই এক্সপোর্ট বান্ধব। আমরা এমন কিছু করব যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ যে এখন যা আছে তার চেয়েও আরও বাড়বে। ঢাকা আসছে আইএমএফ এর প্রতিনিধি দল, ঋণের বাকি অর্থ ছাড়ে হবে শর্ত পর্যালোচনা, বাস্তবতা মেনে সমঝোতার পরামর্শ। টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, বাস, ট্রেন ও নৌপথে চাপ থাকলেও কোথাও নেই ভোগান্তি, স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। রাস্তা পুরাই যানজট মুক্ত। আমার লাইফের ট্রেন যাত্রায় সবচেয়ে ভালো জার্নি করছি এবার। অনেক সুস্থ শান্তি পাবে আর কি। এবং ভাগাড়ের বর্জ্যের গন্ধ আর ধোঁয়ায় অসুস্থ হচ্ছে মানুষ, দ্রুত ব্যবস্থার দাবি, ময়লা পুড়িয়ে দূষণ বন্ধের নির্দেশ উপদেষ্টার। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসির। এবারে বিস্তারিত। মার্কিন নতুন শুল্ক আরোপ নিয়ে জরুরি বৈঠকে বসেছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে শনিবার সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসেছে এই সভা। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার ব্যবসা বান্ধব সরকার। জরুরি বৈঠকে বিশেষজ্ঞরা যে মতামত দেবেন তার আলোকে সিদ্ধান্ত হবে। এতে যুক্তরাষ্ট্রের রপ্তানি কমার পরিবর্তে আরও বাড়বে। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন। গেল বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে বিভিন্ন দেশের উপর নতুন শুল্ক হার ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প, যেখানে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক দিতে হতো 15.5%। আজকের মিটিংয়ে খুব ইতিবাচক কিছু ডিসিশন আসবে এবং আমরা এই গভর্নমেন্ট খুবই বিজনেস বান্ধব, খুবই এক্সপোর্ট বান্ধব। আমরা এমন কিছু করব যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ যে এখন যা আছে তার চেয়েও আরও বাড়বে। আমি এটা বলে দিতে পারি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ আরও বাড়বে। ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় আলোচনা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, মোদি এবং ইউনূস সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যা দেশের জন্য ইতিবাচক। শনিবার দুপুরে ঢাকা সিটির সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জুর 17তম মৃত্যুবার্ষিকীতে নিজ নির্বাচনী এলাকা ভোলায় যান তিনি। এ সময় ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পার্থ। আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে সংস্কার প্রয়োজন, তবে বড় সংস্কারগুলি আমি মনে করি যাতে করে জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমেই হয়। তো আমরা সেভাবেই ইউনূস সাহেবকে সাহায্য করে যাচ্ছি এবং বা তার পাশে আছি। এবং ইউনূস সাহেব বারবারই বলছেন, আমরা শুনছি যে ডিসেম্বরে হবে কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবেন যদি বড় বড় রাজনৈতিক দলদের সাথে একমত হয়। তো আমি এটা বিশ্বাস করতে চাই যে নির্বাচন ডিসেম্বর মাসেই হবে। $470 কোটি ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের পূর্ব শর্ত পর্যালোচনায় ঢাকা আসছে আইএমএফ এর প্রতিনিধি দল। 2 সপ্তাহের সফরে ঋণের শর্ত পর্যালোচনা সহ সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে দলটি। এর আগে ঋণের শর্ত পূরণ না হওয়ায় পিছিয়ে যায় চতুর্থ কিস্তি ছাড়। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় কঠিন 4 শর্ত পূরণ সম্ভব নয়। তাই অনিশ্চয়তা থাকলেও আলাপ আলোচনার মাধ্যমে অর্থ ছাড়ের বিষয়ে আশাবাদী বিশ্লেষকরা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। 2023 সালের 30 জানুয়ারি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সঙ্গে $470 কোটি ঋণ চুক্তি করে তৎকালীন সরকার। 3 কিস্তিতে মোট ঋণের $231 কোটি বাংলাদেশ পেলেও শর্ত পূরণ না হওয়ায় চতুর্থ কিস্তি আটকে দেয় সংস্থাটি। সময় হয়েছে পঞ্চম কিস্তি ছাড়েরও। এমন পরিস্থিতিতে বাকি $239 কোটি ছাড় ও শর্ত পর্যালোচনায় আইএমএফ। বাংলাদেশের বর্তমান অর্থনীতি, ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ ও ইসরায়েল যুদ্ধ বিবেচনায় আইএমএফ এর ঋণ প্রাসঙ্গিক হলেও সংস্থাটির দেওয়া শর্ত এই মুহূর্তে পূরণ করা সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। আগামী 1-2 বছরের মধ্যে আসলে এই এত বড় সংস্কার, যে 4টা সংস্কার, সেটা আসলে করা সম্ভব নয় এবং এর জন্য আসলে সময় দিতে হবে। যদি বৈদেশিক মুদ্রা রিজার্ভের কথা বলেন, যে পরিমাণ চাপে ছিল সেই চাপটুকু আমি বলবো না নেই,
চাপটুকু কমেছে। রপ্তানি আয়ে যে আমাদের ভাটা পড়ছিল, অর্থাৎ আমি বলবো ভাটা বলতে হচ্ছে প্রবৃদ্ধি স্লথ হচ্ছিল, সেটাও কিন্তু জোরালো হচ্ছে এবং সেটা 10% মতো প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হচ্ছে। এই দুটো কারণেই কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে ফিরতে পারছি। মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা মোট জিডিপির 0.5% হারে বাড়তি রাজস্ব আদায় ও রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করা সহ আইএমএফ এর সব শর্ত পূরণ করলে মূল্যস্ফীতি বাড়বে বলে মনে করছেন তারা। আমাদের রিজার্ভটাকে, বিশেষ করে নেট রিজার্ভকে যদি 35 থেকে 40 বিলিয়ন ডলার নিতে পারি, তাহলে সেক্ষেত্রে তখন আমরা বাজারের উপরে হয়তো বিনিময় হার ছেড়ে দেওয়ার কথা চিন্তা করতে পারি। এনবিআর বাইফার্কেশন আদৌ দরকার আছে না সেটাও দেখতে হবে, কারণ এনবিআর যদি ফুল অটোমেশন হয় তাহলে তো ওইদিকে আমাদের যেতে হবে না। ট্যাক্স রেভিনিউ বাড়ানোর কথা এই মুহূর্তে আসলে আমরা চিন্তাও করতে পারছি না, তার কারণ বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে একটা সংকট আছে, আমাদের দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য অনেকটা সংকুচিত হয়েছে। তো এই অবস্থায় অতিরিক্ত রাজস্ব আদায় করার কোনো উদ্যোগ গ্রহণ করলে সেটা আসলে হিতে বিপরীত হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইএমএফ এর সঙ্গে সমঝোতার ভিত্তিতে ঋণের বাকি অর্থ ছাড় সম্ভব বলেও জানান তিনি। আমরা যদি আলাপ আলোচনা টেবিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে সমস্যার অনেক ক্ষেত্রেই সমাধান সম্ভব এবং আরও অন্যান্যভাবে আসলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতে পারি, যে সংস্কার কার্যক্রমে তাদের সহায়তা চাইতে পারি। এইভাবে করে আসলে তাদের কাছ থেকে সময় চাইতে হবে, আমরা পূরণ করতে পারবো আস্তে আস্তে, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। আর এসব বিষয়ে বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে টানা 2 সপ্তাহ ধারাবাহিক বৈঠক করবে আইএমএফ এর প্রতিনিধি দল। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। সড়ক, রেল ও নৌপথে রয়েছে যাত্রীর ভিড়। এতে চাপ থাকলেও নেই তেমন কোনো ভোগান্তি। স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পেরে খুশি যাত্রীরা। আলী আক্কাস আকাশের প্রতিবেদন। ঈদ যাত্রার কথা ভাবলে চোখের সামনে ভেসে ওঠে বাস, ট্রেনে উপচে পড়া ভিড়, ফেরার পথেও অন্তহীন ভোগান্তি। তবে ব্যতিক্রম চিত্র ধরা পড়ে এবারের ঈদে। রাজধানী ছাড়ার মতোই ফেরাও এবার স্বস্তিদায়ক। তবে ঢাকায় ঢোকা যানবাহনের চাপে শনিবার সকাল থেকেই সাইদাবাদ এলাকায় সৃষ্টি হয় যানজট। যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী নামানোর কারণে তৈরি হচ্ছে গাড়ির দীর্ঘ সারি। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও সার্বিকভাবে ভোগান্তি নেই বলে জানান যাত্রীরা। ভাড়া হচ্ছে কিছুটা বেশি রাখছে, কিন্তু অন্য সব ব্যাপারে আর কোনো সমস্যা হয়নি। রাস্তা পুরাই যানজট মুক্ত। টিকিট পেতে কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ টিকিট পেয়েছি, কিন্তু প্রচুর দাঁড়ানো লোক ছিল এবং ছাদের উপরে লোক ছিল। তেমন কোনো ভোগান্তি দেখলাম না আর কি। যে আমরা যে ট্রেনটা এসে আসলাম, এটা খুলনা থেকে সকাল 6টায় ছাড়ে, আমি সিঙ্গিয়া থেকে উঠছি 6:55, এই যে নামলাম। ট্রেন যুগেও রাজধানীতে ফেরা নিয়ে সন্তোষ প্রকাশ করে যাত্রীরা। জানান, ট্রেন যাত্রায় ভিড় থাকলেও সময় মতো ছেড়ে আসে সব ট্রেন। আমার লাইফের ট্রেন যাত্রায় সবচেয়ে ভালো জার্নি করছি এবার, কারণ অন্যান্য সময় এতগুলো ট্রেন থাকে না, ঈদের স্পেশাল ট্রেন, এবং টাইমলি আপ ডাউন করতে পারছি, খুবই ভালো লাগছে। নদীপথে ভোর থেকেই সদরঘাটে ভিড়ছে দক্ষিণাঞ্চলের যাত্রী বোঝাই লঞ্চ। অন্যান্য সময়ের তুলনায় এবার কম ছিল ভবঘুরে ও কুলিদের আনাগোনা। লঞ্চ যাত্রায় ফেরা নিয়েও যাত্রীদের কণ্ঠে ছিল স্বস্তি। যে নরমাল যে ভাড়া ছিল আজকে সেম ভাড়াটাই, কয়েকদিন আগে ছিল বেশি, কিন্তু আজকে সেম ভাড়াটাই নিচ্ছে। অনেক সুস্থ শান্তি পাবে আর কি, কোনো ঝামেলা। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতির কারণে এবার চুরি ছিনতাইয়ের ঘটনাও কম ঘটেছে। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক, মার্কিন নতুন শুল্ক নীতি নিয়ে জরুরি বৈঠক শেষে কথা বলছেন বিশেষজ্ঞরা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে যে আমেরিকা থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে দুনিয়াব্যাপী, আমরা সবাই জানি যে একটা বেসলাইন ট্যারিফ দেওয়া হয়েছে 10% এবং এর সাথে দেশভিত্তিক তাদের যে বাণিজ্যের যে ঘাটতি, এই ঘাটতির উপরে একটা হিসেব করে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রূপ শুল্ক আরোপ করেছেন। আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন, তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য, এবং আমরাও সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের যে বিভাগগুলো রয়েছে, ইনক্লুডিং আমাদের এমবেসি ইন আমেরিকা এবং আমেরিকান এমবেসি ইন বাংলাদেশ, আমরা তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছি
আমাদের করণীয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি। আমরা এখানে সম্ভাবনাও দেখছি, আর যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছি। সবাইকে ধন্যবাদ। আমাদের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য একটা দিক হচ্ছে যে আমাদের রপ্তানি বাড়ানোর কথা আমরা আগে ছিল, রপ্তানি বাড়ে ওদিক থেকে ইম্পোর্ট দিতে আমাদের আবার সেই মাত্রা যদি না বাড়ে তাহলে কমবে না, কিন্তু রাতারাতি কোনো বিষয় না। তাহলে এটা আসলে কীভাবে এই উইনিং সিচুয়েশনটা হবে, ওদেরও লাভ হবে আমাদেরও রপ্তানি পাবে, প্রবৃত্তিটা ধরে রাখে কীভাবে সম্ভব হবে বলে মনে করেন? আমাদের আমদানি বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে, এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন, যেমন সয়াবিন অয়েল বলেন বা আমাদের গার্মেন্টস শিল্পের যে কাঁচামাল হিসেবে তুলো, আমরা পৃথিবীর সর্ববৃহৎ তুলো আমদানিকারক একটি দেশ, এবং আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি, প্রায় 4 মিলিয়ন টন মেটাল স্ক্র্যাপ আমদানি করি শুধু যুক্তরাষ্ট্র থেকে। এই সমস্ত পণ্য সমষ্টি মিলিয়ে আমাদের, এবং আমরা শিল্প পণ্য আমদানি করি, শিল্প যন্ত্রাংশ আমদানি করি, এবং আমরা জ্বালানি পণ্য আমদানি করি। সো এই জ্বালানি পণ্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি। তো আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো, আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি। আজকের যে মিটিং, এখানে কোনো অ্যাকশন প্ল্যান বা কিছু হয়েছে? আমি আমার কথায় আপনাকে বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। প্লাস আমাদেরকে আমাদের যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ আছেন, ওনার যে এঙ্গেজমেন্ট আছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে, সেখান থেকে ওনাদের কিছু এক্সপেকটেশন আমাদের রেগুলেটরি অ্যাক্টিভিটিস, আচ্ছা রেগুলেটরি যে অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের কিছু এক্সপেকটেশন আছে, নট নেসেসারিলি ট্যারিফ, শুল্ক না, শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। আমরা বাণিজ্য ঘাটতি কমাবো। সো বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা, এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যই আমরা আমদানি বৃদ্ধি করব। যেমন জ্বালানি পণ্য, আমরা বিশ্বের হয়তোবা আমাদের কিছু রিডাইরেক্ট হতে পারে আমাদের আমদানি, বিকজ আমাদের প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না, সে যে পণ্যই করবো। সো এই সমষ্টিগুলো করব আমরা অর্থনৈতিকভাবে। আমাদের আলোচনার মধ্যে আজকে অর্থনীতিবিদরাও ছিলেন, এবং বিভিন্ন আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন, প্রধান উপদেষ্টা ওনাদের সকলকে ডেকেছিলেন একটা সাম্যক উপলব্ধি নেওয়ার জন্য। অবশ্যই আমরা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে আমাদের বাণিজ্য ঘাটতি কমাবো। আমাদের তো পোশাক সব থেকে বেশি রপ্তানি হয় হচ্ছে বড় বাজার। অ্যাজ এ সিঙ্গেল মার্কেট সবচেয়ে বেশি রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে। তো আমাদের এই যে শিল্পের ফলে কিন্তু পোশাকের বাজারে একটু ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাকে। তো সেই জায়গায় আমাদের আপনার কোনো বাড়তি কোনো চিন্তা ভাবনা করছেন? আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না, কারণ আপনি যদি দেখেন যে
আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই, এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে। ভিয়েতনাম অলরেডি ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ করে স্বীকৃতি দিয়েছে, কম্বোডিয়াও একটা উদ্যোগ নিয়েছে। তো আমাদের আজকের মিটিংয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে কোনো চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমাদের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ আপনাকে ওনার প্রারম্ভিক বক্তব্যেই বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই উনি নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনাতে, এবং আমরা এঙ্গেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমানো তা না, আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাক, সামগ্রিকভাবে বৃদ্ধি পাক। সে বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেরই। যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইম্পোর্ট করতাম তাহলে আমাদের দুবার ফুমিগেশনের প্রয়োজন হতো। সো আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে, করে আমরা এবার একবার করে দিয়েছি। সো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মধ্যে মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে। সো আমরা পৃথিবীতে সম্ভবত যখন ডক্টর খলিল প্রধান উপদেষ্টার নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান, ওনারা নিজের থেকেই বলেছেন যে তোমরাই প্রথম এসেছো। সো তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস বাই মানে আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশনায় যে গুরুত্বভাবে আমরা দেখেছি ব্যাপারটা, অন্য অনেকের আগেই দেখেছি। দেখুন, আমি প্রধান উপদেষ্টার আদেশ করে যখন আমেরিকাতে যাই এবং প্রথমে এই বিষয়টি স্টেট ডিপার্টমেন্ট। দর্শক, মার্কিন নতুন শুল্ক নীতি নিয়ে জরুরি বৈঠক শেষে ব্রিফ করছিলেন বিশেষজ্ঞরা। আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। লিয়াজো কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং ব্রাহ্মণবাড়িয়া সেই হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে। তারা সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দ্রুত নিষ্পত্তি চায়। আমরা তাদের সাথে একমত পোষণ করি। বাংলাদেশের আলেম ওলামাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আমলে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, জেলে ভরা হয়েছে এবং সীমাহীন নির্যাতন করা হয়েছে। আমার আশেপাশে যারা বসে আছেন তারা সবাই অনেক বছর যাবৎ কারা নির্যাতিত। আমরা তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার চাই, এটা তাদের দাবি, আমরা একমত। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য ওনাদের দাবি আছে, যে দাবি আমরা প্রকাশ্যে করেছি, লিখিতভাবে করেছি, সরকারকে জানিয়েছি, জনগণের সামনে আমরা প্রস্তাব আকারে তুলে ধরেছি। তারা সেই দাবি আমাদের কাছে পুনরায় উত্থাপন করেছেন। আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক। সেই জন্য প্রয়োজনে সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায়, আইন সংশোধন করা যায়। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়, সেটাই দেশের জনগণ মেনে নেবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা দায়ের করা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার মন্ত্রী, এমপি এবং তার দোসরদের বিরুদ্ধে, সেই মামলাগুলোর কোনো দৃশ্যমান অগ্রগতি এখনো পর্যন্ত আমাদের সামনে নেই। এবং জাতি অত্যন্ত
প্রত্যাশা করে সমগ্র জাতি উদ্গ্রীব যে এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয়। সেই জন্য আমরা প্রস্তাব করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হোক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনবল এবং লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করা হোক, প্রসিকিউশন টিম, তদন্ত টিম এবং অন্যান্য সাপোর্ট বৃদ্ধি করা হোক। প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল স্থাপন করা যায় কিনা সেটা পরীক্ষা করে দেখা যেতে পারে। এই প্রস্তাব আমরা রাখছি, ওনারা একমত। আর সবচাইতে গুরুত্বপূর্ণ, আমরা যেমন সংস্কার চাই, আমরা বিচার চাই, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়টি আমরা সর্বাগ্রে বিবেচনা করতে চাই। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতির সামনে অনেকবার বলেছেন, কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে জুনের থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। দর্শক, লিয়াজো কমিটির বৈঠক শেষে ব্রিফ করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বলেন, আলাদা সচিবালয় বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিতে সহায়ক হবে। শনিবার রংপুরে বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যদক্ষতা বৃদ্ধি শীর্ষক আঞ্চলিক সেমিনারে এ কথা জানান তিনি। প্রধান বিচারপতি আরও বলেন, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত রোডম্যাপ পর্যায়ক্রমিক বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিচারিক সংস্কার শুধু খাতভিত্তিক সংস্কারের স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়, এটি এখন নিজেই সংস্কার শব্দের প্রতীক হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। বিচার বিভাগ হলো রাষ্ট্রের একমাত্র অঙ্গ যা বহু দশক ধরে নিজের আভ্যন্তরীণ সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে। এখন লক্ষ্য হলো সেই উদ্দেশ্য পূরণ করা এবং তা যেন ভবিষ্যতেও টিকে থাকে তা নিশ্চিত করা। একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনো ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের লক্ষ্যের এতটা কাছাকাছি আসিনি। সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুদ আছে, এই নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে বোরো ধান সরেজমিন পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, গেল বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে। এবার হাওর সহ সারা দেশে বোরোর বাম্পার ফলন হবে এমন আশাবাদ জানিয়ে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে খাদ্যে উদ্বৃত্ত হবে দেশ। বর্জ্যের গন্ধ আর ধোঁয়ায় সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় এলাকার মানুষের অসুস্থতা যেন কাটছেই না, তাই জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। শনিবার মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল পরিদর্শনে গেলে পরিবেশ উপদেষ্টার কাছে এই দাবি জানায় তারা। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, সীসা বের করতে ব্যাটারি পুড়িয়ে কেউ পরিবেশ দূষণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসান মাহমুদের রিপোর্ট। মাতুয়াইল ল্যান্ডফিল যেন ময়লা আবর্জনার পাহাড়, বিভিন্ন জায়গা থেকে উঠছে ধোঁয়া, বাতাসে ভাসছে উৎকট গন্ধ। তীব্র দুর্গন্ধ আর ধোঁয়ায় পুরো এলাকাতেই যেন অস্বাস্থ্যকর পরিবেশ, সঙ্গে যোগ হয়েছে আশপাশের বেশ কিছু কারখানার কালো ধোঁয়া। পুরো এলাকার পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার ল্যান্ডফিল পরিদর্শন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, ময়লার পরিমাণ কমাতে পরিকল্পিতভাবে আগুন লাগায় সিটি কর্পোরেশনের কর্মীরা। একই সঙ্গে স্থানীয় কিছু কারখানার ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে বলে অভিযোগ করেন তারা।
10 বছর ধরে জ্বালাইতেছে 2টা রুলিং মিল, এমনভাবে দুয়া ছাড়ে যে আমাদের লাগে প্রতিদিন বৃষ্টি হয়। তবে আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। জানান ফায়ার সার্ভিসের সঙ্গে বেসরকারি কোম্পানির সহযোগিতায় আগুন নেভাতে কাজ করছেন তারা। আমাদের ক্লোজ মনিটরিং এটা আছে আপনাকে, এবং আপনাদের কিভাবে দুর্ভোগ কমানো যায় ইনশাল্লাহ আমরা সেইটা কমানোর জন্য প্রচন্ড সচেষ্ট আছে। ল্যান্ডফিল এলাকায় কিভাবে বায়ু দূষণ কমানো যায় সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আবার যখন যদি পোড়াবার ধৃষ্টতা দেখায় আবার জানাবেন, আপনাদের তো ওর নাম্বার আছেই, যে ম্যাজিস্ট্রেট এসেছিল তাকে ফোন করবেন, আবার এসে বন্ধ করা হবে। এবং যারা করে সে সমস্ত কারখানার আমরা দরকার হলে মালিকদেরকে ধরব। এদিকে বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ওয়েস্ট টু এনার্জি সারা বাংলাদেশে 3টি সিটি কর্পোরেশনে অলরেডি এগ্রিমেন্ট হয়েছে। একটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ল্যান্ডফিলের জায়গায়, আরেকটি খুলনাতে আলোচনা করা হয়েছে এবং এটা এগ্রিমেন্ট হয়েছে, আর তৃতীয়টি হচ্ছে গাজীপুরে। পরে স্থানীয় কয়েকটি স্টিল মিল কারখানা ঘুরে দেখেন উপদেষ্টা। পরিবেশ ছাড়পত্রের বাইরে কোনো কার্যক্রম চালালে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সিরাজগঞ্জের রায়গঞ্জের মুরগিবাহী পিকআপ ভ্যানের চাপায় শিশুসহ অটো ভ্যানের 2 যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। শনিবার সন্ধ্যায় ঢাকা বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায় ঢাকা থেকে বগুড়াগামী মুরগিবাহী পিকআপ ভ্যানটি ভুইয়াগাতি পল্লী বিদ্যুৎ এলাকায় একটি অটো ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটো ভ্যানে থাকা শিশুসহ 2 যাত্রীর মৃত্যু হয়। আহত হন ভ্যানে থাকা আরও 5 যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।